মইনপাতের যে প্রথম আমাদের ভিডিও, প্রথম খণ্ডে আমরা আপনাদের দেখিয়েছি মইনপাতের সব বিখ্যাত জলপ্রপাতগুলো। সেখানে আপনারা ফিশ পয়েন্ট, টাইগার পয়েন্ট, রাজপুরিয়া ওয়াটারফলস, এরকম বেশ কিছু ওয়াটারফলস, ঘাগি ওয়াটারফলস, এরকম বেশ কিছু ওয়াটারফলস আপনারা দেখতে পাবেন, যেগুলো বর্ষাকালে মানে অসাধারণ রূপ ধারণ করে। সেই জলপ্রপাতগুলো আপনাকে কয়েকটা জলপ্রপাত একটু কষ্ট করে হেঁটে যেতে হবে। যেমন ঘাগি জলপ্রপাত যেতে গেলে আপনাকে কিন্তু বেশ খানিকটা দূর, কিলোমিটার 2 হেঁটে যেতে হবে, কিন্তু হেঁটে গেলেও আপনি যা রূপ দেখবেন বর্ষায় আপনার মন ভরে যাবে। তো এখানে আপনারা জলপ্রপাতগুলো দেখে দ্বিতীয় পর্বে, আমাদের যে দ্বিতীয় পর্বের ভিডিও, সেখানে আমরা মইনপাতের বেশ কিছু আশ্চর্যজনক জিনিস বা আশ্চর্যজনক স্থানের সন্ধান আপনাদের দেব। যেমন উল্টা পানি। এখানে জল সাধারণত আমরা জানি ওপর থেকে নিচের দিকে প্রবাহমান থাকে, কিন্তু জল এখানে নিচ থেকে ওপরের দিকে প্রবাহমান, এবং আপনারা কিন্তু কাগজ বা কোনো পাতা দিয়ে পরিষ্কার আপনারা বুঝতে পারবেন যে জল ওপর দিকে যাচ্ছে। আমরাও জানি না কেন। ম্যাগনেটিক হিল, সেখানে গাড়িকে স্টার্ট না করে নিউট্রাল করে রেখে দিলেও গাড়ি কিন্তু পেছন দিকে চলে যাচ্ছে, অর্থাৎ অভিকর্ষের দিকে গাড়ি ধাবমান। আমরা 2-3 জন গাড়িতে বসা ছিলাম, সেই অবস্থাতেও গাড়ি কিন্তু ওপরের দিকে যাচ্ছিল। আপনারা এখানে টিনটিনি পাথর দেখতে পাবেন। অনেক পাথর আছে এক জায়গায়, কিন্তু একটা বিশেষ পাথরকে আপনি যখন কোনো একটা কিছুতে আঘাত করবেন, ধাতব আওয়াজ বেরোবে। আশেপাশের পাথরগুলো থেকে কিন্তু সেই আওয়াজটা আসছে না। আশ্চর্যজনকভাবে ওই পাথরটা থেকে ওই ধাতব আওয়াজটা আসছে। আপনারা এখানে পাবেন জলজলি পয়েন্ট, বাউন্সিং ল্যান্ড। ওখানে লাফালে পুরো অনেকটা জায়গা জুড়ে মাটিটা কিন্তু লাফায়, মানে বাউন্স করে আর কি। আমরা জানি না এর পেছনে কী কারণ আছে, কিন্তু এরকম বেশ কিছু আশ্চর্যজনক স্থান কিন্তু আপনারা মইনপাতে দেখতে পাবেন। অর্থাৎ জলপ্রপাত, বেশ কিছু আশ্চর্যজনক স্থান, তিব্বতী গ্রাম, এবং সব শেষে সবুজের সমারোহ। বর্ষাকালে গেলে মনে হবে সবুজ রঙের শিশি যেন কেউ ওখানে ছড়িয়ে ফেলেছে আর কি। সব মিলিয়ে 2 দিনের এক কমপ্লিট প্যাকেজ কিন্তু এই মইনপাত। আমাদের দ্বিতীয় দিনের জার্নি শুরু হচ্ছে। আমরা কাল কর্মা হাউস অ্যান্ড রেস্টুরেন্টে ছিলাম। কাল অনেক রাতে আমরা এখানে এসে পৌঁছেছি। এখানে আমরা রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার পর কাল যথারীতি খুব ক্লান্ত ছিলাম, আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি। খুব ভালো, এখানের খাওয়া দাওয়া পরিষেবা সত্যিই খুব ভালো। আমরা সকালে বেরোচ্ছি। আমরা আজ বিভিন্ন যে ফলসগুলো বা বিভিন্ন যে পয়েন্টগুলো আছে সেগুলো দেখব, দেখে আজকে আমাদের গন্তব্যে আমরা পৌঁছাবো। গাড়ির ব্যাপারে সব কিছুই আমি আমার আগের পর্বেতে আলোচনা করেছিলাম, তাই আর তার পুনরাবৃত্তি করছি না। তবু আমি শুধুমাত্র গাড়ির মালিকের ফোন নাম্বারগুলো আমি দিয়ে রাখছি। মইনপাত ভ্রমণের এটা আমার শেষ পর্ব, আর এই শেষ পর্বে যে জায়গাগুলো থাকবে রইল তারই তালিকা। ওয়ান্ডার অফ মইনপাত, উল্টা পানি। নাম থেকেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে জল এখানে উল্টো দিকে প্রবাহিত হয়। এর নামই হচ্ছে উল্টা পানি। ছোট্ট একটা নালা, এ তো অবাক হয়ে যেত। একদম নিচু ঢালু, ওপর দিকে, মানে পুরো বিজ্ঞানকে ঘোল খাইয়ে দিয়েছে। কিন্তু নিচ থেকে জলটা কিন্তু উপরের দিকে উঠে আসছে। এই নিচ থেকে জায়গাটা কিন্তু ওই যত ওইদিকে সামনের দিকে যাচ্ছে উঁচু দিকে, আর জলটা ঠিক উঁচু দিকে প্রবাহিত হচ্ছে। সমুচ্চশীলতা ধর্ম বজায় রাখে জল। কখনো উপরের দিকে আপনা আপনি বিনা ফোর্সে পাঠাতে পারি না, কিন্তু এই জল আপনা আপনি কিন্তু উপরের দিকে উঠে যাচ্ছে। গাড়ির পেছনটা কিন্তু অনেকটা উঁচু, কিন্তু নিউট্রাল করে দেওয়ার পরেও একদম গাড়ি কিন্তু নিউট্রাল, এবং গাড়ি কিন্তু চলছে না, মানে ইঞ্জিন কিন্তু অফ করা আছে, কিন্তু তা সত্ত্বেও গাড়িটা কিন্তু আস্তে আস্তে ব্যাক সাইডে চলে যাচ্ছে, উঁচুর দিকে উঠে যাচ্ছে। মানে সবই এই জায়গাটাতে সবই উল্টা, সবই উল্টা। আপনা আপনি গাড়িটা চলছে। চলে এলাম মইনপাতের আরও একটা আশ্চর্য স্পট, টিনটিনি পাথর। টিনটিনি পাথর, আওয়াজটা দেখুন। আমরা এই ছত্তিশগড়ের এই মইনপাতে এসে আমরা কিন্তু অনেকগুলোই আশ্চর্য এবং অদ্ভুত আমরা জিনিস কিন্তু দেখলাম। জল উল্টো দিকে প্রবাহিত হচ্ছে, গাড়ি নিউট্রাল করলে আপনা আপনি উঁচুতে উঠছে। আবার এখানে একটা পাথর, যেটা আমরা দেখলাম যে এখানে আঘাত করলে পরে লোহার উপরে আঘাত করলে যেরকম আওয়াজটা হয় ঠিক সেরকম আওয়াজটা কিন্তু হচ্ছে। কিন্তু এটা একটা বড় পাথরের টুকরো, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা বড় পাথরের টুকরো, কিন্তু এখানে যখন আঘাত করা হচ্ছে তখন কিন্তু একদম মেটালের আওয়াজ হচ্ছে।
আরও একটা আশ্চর্য স্পট জলজলি, যেটা বাউন্সিং ল্যান্ড হিসাবে পরিচিত। জলজলি পুরা পুরা এলাকা उधर होगा, दिखा दीजिए तो। এখানকারই একজন গ্রামবাসী এই বাউন্সিংটা কীভাবে হচ্ছে সেটাই দেখাচ্ছে আমাদেরকে, কেননা এই কাদার মধ্যে তো আর আমরা নামতে পারলাম না। তো ইনি হচ্ছেন এই পুরো জায়গাটা দেখাচ্ছে যে কিভাবে লাফালে চারিদিকটা অনেকটা জায়গা জুড়ে বাউন্স হচ্ছে, সেটাই একটা ভূমিকম্পের মতন হচ্ছে, সেটা কিন্তু এই চাক্ষুষ আমাদের দেখলাম। हाँ ऐसे कर रहा है, ऐसे दिखा दीजिए तो, दिखा दीजिए तो। ना चाचा बड़ा डेंजर है, बड़ा डेंजर है। ये रे बाप रे बाप, ये क्या गर्मी ठंडा में, गर्मी दिसंबर से आदि से হ্যাঁ পুরো হয়ে আছে। ড্যান্সিং করছে। এই মাটি কি আছে এখানে, বলো কিছু। হাই হাই, এইবার আমার হ্যাঁ সুন্দর সুন্দর জিনিস দেখলাম। ফাটাফাটি দিন আমার তো ঘোরান ঘোরান। মাইনপাতের কাছেই রয়েছে রামগড় পাহাড়, আর সেই রামগড় পাহাড়েই রয়েছে দুটি গুহা, সীতাপেঙ্গা আর হচ্ছে যোগীমারা, দুটো গুহা। এই গুহাতে আসার জন্য খুব একটা ওঠানামা করতে হবে না, কয়েকটা মাত্র সিঁড়ি উঠলেই পৌঁছে যাবেন এই গুহাতে। পাহাড়ের উপর প্রাচীন একটা স্মৃতিস্তম্ভ, এটা একটা প্রাকৃতিক গুহা হলেও কারো কারো মতে খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে এটি নির্মিত হয়েছিল। এই গুহাতে যে ফ্রেস্কোর কাজগুলো রয়েছে সেগুলোকে প্রাচীনতম বলে মনে করা হয়, তবে এখন সেই কাজ কিন্তু অনেকটাই অস্পষ্ট। গুহার ঠিক পাশেই রয়েছে রাম মন্দির, এখানে একটা রামের স্ট্যাচু রয়েছে, আর অনেকটা জায়গা তার পাশে থাকার জন্য ব্যবস্থাও আছে এখানে, তবে এটা একেবারেই নতুন গড়ে উঠেছে বলে মনে হলো। পাতের একটা দর্শনীয় স্থান, এটাকে বলা হয় মেহতা পয়েন্ট। এখান থেকে সামনের ভ্যালিটা খুব সুন্দর পরিষ্কার দেখা যায় এবং খুব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, কিন্তু আজ যেহেতু আকাশে প্রচণ্ড মেঘ, ফলে আমরা খুব একটা ভালো পরিষ্কার দেখতে পাচ্ছি না। কিন্তু একটা জিনিস পরিষ্কার, যে সবুজের সুন্দর সমারোহ এই মেহতা পয়েন্টকে চারিদিক থেকে ঘিরে রেখেছে। মেহতা পয়েন্ট দেখে আমরা চলে এলাম রাম মন্দিরে। তো এই হচ্ছে রাম মন্দিরে যাওয়ার পথ, একদম পাহাড়ের চূড়াতে রয়েছে মন্দিরটি। গেটের সামনে যে বোর্ডটা রয়েছে সেখানে দেখলাম পুরো রাস্তাটা হচ্ছে 3 কিলোমিটার, আর টোটাল 600টা সিঁড়ি রয়েছে এখানে, তাই উপরে পৌঁছাতে সময় তো একটু লাগবেই। দেয়াল খোদাই করে সব राम सीता छवि आका ना। अच्छा ये ऊपर में क्या है? राम मंदिर है, जानकी तालाब। अच्छा और कितना सीढ़ी चढ़ना होगा? 430। 430। कितना टाइम लगेगा? पूरा दिन लग जाएगा ना? नहीं, आधा घंटा लग जाएगा। आधा घंटा? একদম ঝুলে রয়েছে এই পাথরটা, একটা বড় একটা পাথরের খণ্ড ঝুলে রয়েছে এখানে, এবং এখানে বিপদ সংকেতও কিন্তু সামনে বোর্ডে দেওয়া আছে। এই পাথরটা যে কোনো মুহূর্তে খসে পড়তে পারে। তা আমাদের এখানে ঘড়ি ধরে 2 মিনিটের রেস্ট, তারপর আমরা আবার শুরু করব। আর পুরো রাস্তাটা এখনো পর্যন্ত সিঁড়ি, 600টা সিঁড়ি টপকে যেতে হবে সেই মন্দিরে, রাম মন্দিরে। শেষ পর্যন্ত 600টা সিঁড়ি পার হয়ে চলে এলাম রাম মন্দিরে। মন্দিরটা খুব একটা বড় না, ছোট্ট একটা মন্দির। এই হচ্ছে মন্দিরে ঢোকার প্রবেশপথ, এবং প্রবেশপথটাও খুবই সরু। মহাদেব
शिवेर मंदिर वो दाहिने तरफ जो राम है, सीता जी है, ये सीता जी है, राम जी है, अच्छा हनुमान है। अच्छा। যেহেতু মন্দিরটি পাহাড়ের চূড়ায়, তাই এই চূড়া থেকে চারিদিকের ভিউটাও কিন্তু অসাধারণ। ওই ডিসেম্বর জানুয়ারি নালে কুয়াশা। মাইনপাত হচ্ছে ছত্তিশগড়ের একটা হিল স্টেশন, কিন্তু তাই বলে এত বড় আপেলের বাগান, আপনার ভুল হতেই পারে যে আপনি হয়তো এখন কাশ্মীরে রয়েছেন। দেখতেই পাচ্ছেন যে কত বড় এই আপেলের বাগান। এখন আপেলের ফুলের সময় এবং দেখলাম গাছে ফুলও হয়ে রয়েছে। আর 3-4 মাস বাদে যারা আসবেন তারা এই বাগান ভরা আপেল দেখতে পারবেন। এবার এলাম বৌদ্ধ মন্দিরে। যেহেতু মাইনপাত তিব্বতীদের বাস এবং তিব্বতীরা বৌদ্ধ ধর্মাবলম্বী, তো তাদের জন্যই একটা উপাসনা স্থল এই বৌদ্ধ মঠ। এখন ক্লাস চলছে। ছত্তিশগড় গভর্নমেন্টের কর্মা এথনিক রিসর্ট, এখানেই আমাদের 2 দিন থাকার কথা ছিল, কিন্তু যেহেতু বুকিং পাইনি, তো তার জন্যই আমরা গতকাল কার্মা হাউস অ্যান্ড রেস্টুরেন্টে ছিলাম। আজকে চলে এসেছি এই কার্মা এথনিক রিসর্টে। ছত্তিশগড় গভর্নমেন্টের এই রিসর্টটা কিন্তু বেশ পুরনো, তবে এই রিসর্টের বিশেষত্ব হলো অনেকটা জায়গার উপর এই রিসর্ট। এখানে 12টা কটেজ আছে এবং প্রত্যেকটা কটেজে 2টো করে রুম রয়েছে। আমাদের বরাদ্দ হচ্ছে 112 নম্বর আর 111। 2টো ঘরের সাথে রয়েছে একটা কমন ড্রয়িং প্লেস। এই হচ্ছে একটা রুম, এখানে 2 জন থাকার ঘর, কিন্তু আমরা এখানে 3 জন করে থাকবো। রিসোর্টের সাথেই রয়েছে একটা অ্যাম্ফি থিয়েটার এবং এখানে গ্যালারিও রয়েছে। চাইলে এখানে নানা রকম অনুষ্ঠানও হয়তো করা যায়। রাতের দৃশ্যটা একটু দেখে নিলাম। নমস্কার, আমরা আমাদের মইনপাত ভ্রমণের একদম প্রায় অন্তিম লগ্নে এসে পৌঁছেছি। আমাদের এই 3 দিনের মইনপাত ভ্রমণ এখানেই শেষ। আমরা এখন কর্মা এথনিক রিসর্ট ছেড়ে ঝারসুগুদার উদ্দেশ্যে রওনা দেব, সেখান থেকে আমাদের ট্রেন। তো এই 3 দিনে আমরা প্রথম দিন আমরা 24 তারিখ রাতে আমরা আজাদ হিন্দ এক্সপ্রেস ধরে হাওড়া থেকে ঝারসুগুদা নেমেছিলাম 25 তারিখ সকালে, যদিও একটু লেট ছিল ট্রেনটি। 25 তারিখ আমরা ঝারসুগুদা থেকে গাড়ি আমাদের আগে থেকেই বলা ছিল, সেই গাড়ি করে ঝারসুগুদায় কয়েকটা সাইট সিন করে, যেমন ধরুন আইবি রিভার বা একটা ক্যানিয়ন ছিল, সেগুলো দেখে আমরা ঝারসুগুদা থেকে মাইনপাতে পৌঁছাই রাতে বিকেলের দিকে। পরের দিন মাইনপাতে আমরা বেশ কয়েকটা সাইট সিন করি এবং এখানে বেশ কিছু আশ্চর্য মানে জনক জিনিস আছে, যেগুলো মানে সত্যি ভাবার বিষয়। যেমন ধরুন উল্টা পানি, জলজলি পয়েন্ট বা টিনটিনি পাথর। টিনটিনি পাথর এমন একটা পাথর যেখানে ধাতব শব্দ নির্গত হয়। যাই হোক, এরকম অনেক কিছু আমরা দেখেছি। আপেল বাগিচা। পরের দিন আমরা বিভিন্ন ওয়াটারফলসগুলো, সেই ওয়াটারফলসগুলো দেখেছি। এখানে বেশ কিছু ওয়াটারফলস আছে এবং যেহেতু আমরা বর্ষাকালে এসেছি, ওয়াটারফলসগুলোর মানে ভিউ একদম অসাধারণ। আর সবচেয়ে বড় যেটা মাইনপাতের, মনে হচ্ছে যেন সবুজ রঙের শিশি থেকে রঙকেও পুরো ছড়িয়ে দিয়েছে। আপনি দেখতেই পাচ্ছেন আমার পেছন দিকটাতে, মানে এত সবুজ এই বর্ষার সময় মইনপাত, মানে ভাবাই যায় না।
আপনারা মেহতা পয়েন্টের যখন ছবিটা দেখবেন এই ভিডিওতে, তখন দেখবেন মেহতা পয়েন্ট মনে হচ্ছে যেন একদম সবুজ গালিচা পাতা। তো যাই হোক, এইভাবে আমরা বেশ কিছু সাইট সিনগুলো কমপ্লিট করার পর আমরা আজ রাতেই আমাদের এখান থেকে হাওড়া মেল ঝারসুগুদা থেকে, সেই হাওড়া মেল ধরে আমরা পরের দিন সকালে হাওড়ায় গিয়ে পৌঁছাবো। আপনারা ভিডিওটি দেখবেন এবং আরও অভিজ্ঞতা সঞ্চয় করবেন, এটুকু আমি আশা রাখছি।